পুজো পুজো রব প্রায় শুরু হয়ে গেছে। মহালয়ার পর থেকেই আমাদের মধ্যে একটা পুজোর আলাদা আমেজ চলে আসে। বাঙালির তথা বাংলার সর্ববৃহৎ উৎসবগুলোর মধ্যে একদম ১ নম্বরে যেটাকে রাখা যায় সেটা হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোর আজকের যে অবস্থা সেই জায়গাটা একদিনে আসেনি। এটা এসছে বহু দিনের, বহু ইতিহাস পার করে। এর সূত্রপাত কোথায়, কিভাবে এই পুজোটা আস্তে, আস্তে রাজবাড়ির পুজো এবং তারপরে সাবেকি পুজো এবং বর্তমানে থিম পুজোর আকার নিয়েছে, সেই পুরো ইতিহাসটা আমাদের জানা দরকার। আমাদের এত বড় পুজো, তার ইতিহাস না জানলে হয়তো সেটা খুব একটা আ এমন একটা জায়গা, একটা খালি জায়গা, একটা শূন্যতা থেকে যাবে। তো আমি আজকে সেই ব্যাপারটাই সম্পূর্ণটা আলোচনা করব। শুরু করব এমন একটা জিনিস দিয়ে যেটা হয়তো আপনারা কোনো না কোনো সময় শুনেছেন বা অনেকে শোনেননি। মা, মা দুর্গা বলা হয় জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে ভোজন করেন। তারপরে কুমোরটুলির অভয়চরণ মিশ্রের বাড়িতে গিয়ে সেখান থেকে ভ্রমণ করেন এবং শোয়াবাজারে রাজবাড়িতে উনি সারা রাত ভর ধরে নাচ দেখেন। এটা একটা খুব পুরনো প্রবাদ আছে। তার মানে হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু মায়ের পুজোর জাঁকজমক একটা অন্য আকার নিয়েছিল জমিদার বাড়ির সময়। দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে কিন্তু কলকাতার অনেক সংস্কৃতি, বাবু সংস্কৃতি, এবং আমরা শুধু কলকাতার দিকে যাচ্ছি কেন? কারণ কলকাতায় আসার আগে এটা কিন্তু জেলা কালচার থেকে এসছে, অন্যান্য জায়গা থেকে এসছে। সেই ব্যাপারগুলো আমি আলোচনা করব এক করে। সবার প্রথমে যদি বলি যে দুর্গাপুজোর সূচনা বলা হয় শ্রী রামচন্দ্রর হাত ধরে। উনি যখন রাবণ বধ করে উনি যখন মা সীতাকে উদ্ধার করবেন, সেই সময় বলা হয়েছিল অকাল বোধনের করা হয়েছিল এবং সেই সময় মায়ের পুজো প্রথম হয়েছিল। এই ইতিহাস জানা নেই এরকম কেউ নেই, সবার এটা জানা। কিন্তু তারপরে যদি আমি বলি আস্তে, আস্তে এর পরের সময়গুলো থেকে কুষাণ যুগে দ্বিভুজা মায়ের মাতৃমূর্তির প্রচলন দেখা যায়। সেখানে দ্বিভুজা মায়ের পূজা হয়। গুপ্ত এবং সেন যুগে আস্তে, আস্তে সেটা দশভুজা দেবী মূর্তির আকার নেয়। সেন যুগে বল্লাল সেন প্রতিষ্ঠা করেন ঢাকেশ্বরী মন্দির এবং মনে রাখতে হবে এই ঢাকেশ্বরী মন্দিরই কিন্তু বর্তমানে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের ঢাকা শহর নামে পরিচিত। তার মানে এইটা হয়ে গেল ওপার বাংলার অনেকটা ইতিহাস। এবার যদি এপার বাংলায় আসা যাক, প্রাচীন বাংলার পুজো যদি বলা হয়, তাহলে ইচাই ঘোষের দেউল ১১০০ বছর ধরে মা শ্যামা রূপে এখানে পূজিত হয়। যদি মালদার শুকুল রাজবাড়ির কথা বলা হয়, মা সিদ্ধেশ্বরী প্রায় ৯৯২ বছরের পুরনো এখানে। ঝাড়খণ্ডেও কিন্তু মায়ের পুজো হয়। রাজরাজেশ্বরী মা ৮০০ বছর পুরনো এখানে পূজিত হয়। বর্ধমানে খাজুরদিহিতে মা শিবাক্ষা ৭০০ বছরের পুরনো এবং সেখানেও কিন্তু মায়ের পুজো হয়। এরপরে যদি আরেকটু এগোই, বাংলায় সপরিবারে মানে এই পুজোগুলোতে যেগুলো দেখা যাচ্ছে সেখানে কেবলমাত্র মায়ের পুজো হতো। মায়ের সঙ্গে মায়ের পরিবার মানে দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং দেবতা কার্তিক দেব এবং গণেশ দেবের পুজো যে শুরু হয় সেটা কিন্তু কবে শুরু হচ্ছে? বাংলা সপরিবারে দুর্গাপুজো শুরু হচ্ছে প্রথম রাজা কংস নারায়ণের হাত ধরে এবং সেটা তাহেরপুরে ১৪৮০ খ্রিস্টাব্দে। ১৪৮০ খ্রিস্টাব্দ মানে বহু আগের কথা বলছি, আমি কিন্তু খ্রিস্টাব্দই বলছি, আমি কোনো ভুল করছি না। তার মানে দেখো আজকে হচ্ছে আমার ২০২৫ সাল। তাহলে বুঝতে পারছো যে কত আগের কথা বলছি। দেবী দুর্গার সঙ্গে এই সময় আসা শুরু করলেন মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক দেব এবং গণেশ দেব। এই পুজোয় ওই সময় মানে ভাবার চেষ্টা করো, আজ থেকে প্রায় ৫৫০ বছর আগের কথা বলছি। সেই সময় ব্যয় হতো ৯,০০,০০০ টাকা। ৯ লক্ষ টাকার থেকে বেশি খরচ হয়েছিল। সর্বজনীন দুর্গোৎসবের কিন্তু এই প্রথম উৎপত্তি স্থল বলা হয়। সর্বজনীন মানে কি? সার্বজনীন বা সর্বজনীন এইটার মানে কি? সবার জন্য দুর্গাপুজো। কিন্তু এখানেও এই ব্যাপারটার মধ্যে একটু গড়বড় আছে। আমি এই ব্যাপারটাকে আরেকটু এগোবো যখন তখন আরো ক্লিয়ার করতে পারবো। এরপরে যদি এপার বাংলার প্রথম পূজা বলা হয় এপার বাংলা, তাহলে ভবানন্দ মজুমদার নদিয়াতে ১৬০৬ খ্রিস্টাব্দে এই পুজোটি সূত্রপাত করেন এপার বাংলায় এবং ওনাকেই বলা হয়, এই ভবানন্দ মজুমদারকেই কিন্তু বলা হয় এপার বাংলার দুর্গাপুজোর প্রবর্তক। এপার বাংলার দুর্গাপুজোর প্রবর্তক। কলকাতায় আসা যাক এবার। কলকাতার প্রথম পুজো। কলকাতার প্রথম পুজো হচ্ছে কাশিম বাজারে রাজা হরিনাথ প্রথম এই পুজোটা শুরু করেন। এরপরে বেহালার বরিশায় সাবর্ণ রায়চৌধুরী ১৬১০ খ্রিস্টাব্দে এই পুজোটাকে কন্টিনিউ করে। ১৬১০ খ্রিস্টাব্দে এই পুজোটাকে কন্টিনিউ করে সাবর্ণ রায়চৌধুরী পরিবার।
এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে সাবর্ণ রায়চৌধুরীর সাথে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। এবং বলা হয় কিন্তু সাবর্ণ রায়চৌধুরী বর্তমানে কলকাতার যেই শহরটি আছে সেটার প্রবর্তক, বা যিনি এই কলকাতা শহরটিকে তৈরি করেছিলেন, জব চার্নক নন। এটা ইতিহাসে কিছু পরিবর্তন এসছে। এটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো কলকাতার, যদি আমি জমকালো পুজোগুলো দেখি, কলকাতার জমকালো পুজোগুলো যদি দেখি তাহলে 1757 সালে শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণ দেবের পুজো। সালটা আশা করি সবারই একটু চোখে লাগছে। এটা কি সাল? এটা কত সাল? 1757 সাল। কি জন্য বিখ্যাত এই 1757? পলাশীর যুদ্ধ মনে পড়ে? পলাশীর যুদ্ধের সঙ্গে সত্যি এটা যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। লর্ড ক্লাইভ অংশগ্রহণ করেছিলেন পলাশীর যুদ্ধে, যেখানে উনি বাংলার শাসনভার গ্রহণ করেন সিরাজউদ্দৌলাকে হারিয়ে, মুর্শিদাবাদে শাসনভার অধিকার করেন। এবং এরপরেই এই যে ওনাদের ইংরেজদের যে একটা মোটামুটি আধিপত্য বলা যেতে পারে, বা তাদের একটা ইমেজ বিল্ড করার জন্য তারা শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেবকে প্রচুর টাকা দেন এবং দুর্গা পুজোটাকে জাঁকজমক করে করার কথা বলেন, এবং সেখানে লর্ড ক্লাইভ সহ বহু ইংরেজদের আমন্ত্রণ জানানো হয় যাতে তাদেরকে বাংলার কালচারাল হেরিটেজের সাথে একটু ইনভলভ করিয়ে দেওয়া হয়। এরপর থেকেই এই যে রাজবাড়িতে যে পুজো হতো সেখানে ইংরেজ অতিথিদের আলাদা করে আমন্ত্রণ জানানো হতো এবং বলা হতো যেই পুজোতে ইংরেজরা বেশি উপস্থিত থাকবেন সেই পুজোকে তত বড় স্টেটাস দেওয়া হবে। ওইভাবে তো আগে অ্যাওয়ার্ড হতো না, বাট লোকের মুখে এখানে 50 জন ইংরেজ এসছে, এখানে 52 জন ইংরেজ এসছে, মানে এইটা দিয়ে নিজেদেরকে একটা ইমেজ তৈরি করা। এরপরে যদি আমি আসি, রানী রাসমণি, তোমরা সবাই জানো তাকে, তাকে চেনো না এমন কেউ নেই। উনি দেশীয় রীতিতে স্থির করলেন পুজো করবেন, যাতে সেখানে সাধারণ মানুষদের একটু প্রাধান্য পাওয়া যায়। উনি যানবাজারে দেশীয় রীতি মেনে পুজো শুরু করেন, দেবীর পুজো। এবং সেখানে ইংরেজদের অতটা আধিপত্য দেওয়া হতো না, ইংরেজদের অতটা গুরুত্ব দেওয়া হতো না, আমন্ত্রণও সেই অর্থে জানানো হতো না। ওখানে আমন্ত্রণ পেত বেশি দেশীয় লোকেরা, সাধারণ লোকেরা, সাধারণ মানুষদের আমন্ত্রণ জানানো হতো। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, যাত্রাপালা আয়োজন করা হতো, এখানে প্রচন্ড পরিমাণে রীতিনীতি মেনে পুজো করা হতো, প্রচন্ড রীতিনীতির একটু কড়াকড়ি ছিল। এবার রাজবাড়িতে যখন পুজো হচ্ছে এটা মানতেই হবে যে সব সময় সবার জন্য ওপেন থাকবে না। হ্যাঁ, কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে বাইরের লোকেরা আসতে পারবেন এবং তারা এসে পুজো দেখতে পারবেন, সেই ব্যাপারটা ছিল। কিন্তু তারা অঞ্জলি দেওয়া নিয়েও অনেক বাদ বিচার ছিল, কারণ হচ্ছে অনেক শুদ্ধি রীতিনীতি মেনে সেখানে অঞ্জলি দিতে হতো, সেই জায়গার থেকে অনেকেই অ্যাভেলেবেল ছিল না। আমরা যেমন এখন প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, চটিটা খুলে হাতটা ধুয়ে দাঁড়িয়ে পড়লাম, ওই রকম এতটা ওখানে আরো সূচি পালন করা হতো। তো সেই জায়গাটা একটা ব্যাপার ছিল। এবং এরপরে যেটা দেখা গেল, বারোয়ারি পুজোর সূচনা হচ্ছে, যেখানে সবাই সাধারণ লোকেরা মিলে পুজো করছে, সবার জন্য ওপেন, সবসময় ওপেন, যেটা আমরা এখন পাড়ার প্যান্ডেলে দেখতে পাই, সেটারই প্রথম রূপ বলা যেতে পারে। বারোয়ারি পুজোর একটা হিস্ট্রি আছে। 1790 সাল, গুপ্তিপাড়ার হুগলি গুপ্তিপাড়া একটা জায়গা, অনেকেই জানেন। তো জমিদার বাড়ি সেখানে অপমান করে সাধারণ কিছু মানুষকে বের করে দেয়, পুজো দেখতে এসেছিল বা পুজোতে পার্টিসিপেট করতে এসেছিল। তার প্রতিবাদে 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে একটা পুজো চাঁদা তুলে, তারা চাঁদা তোলে এবং চাঁদা তুলে একটা পুজো তৈরি করে। এর উদ্যোগে তৈরি হয় হচ্ছে জগদ্ধাত্রী পুজো করা হয় এই সময়। ঠিক আছে? এই যে এটাকে বারোয়ারি কেন বলা হয় এটারও একটা হিস্ট্রি আছে। এই ওয়ার্ডটাকে যদি ভাঙি তাহলে 12ই ইয়ারি, ইয়ারি মানে হচ্ছে বন্ধুত্ব, 12 বন্ধু মিলে, ব্রাহ্মণ বন্ধু, 12 বন্ধু, 12 ইয়ার মিলে তৈরি করেছিল বলে বারোয়ারি পুজো বলা হয়। তাহলে বারোয়ারি পুজো কোনো আলাদা ওয়ার্ড নয়, এটা দুটো ওয়ার্ড 12 এবং ইয়ারকে ইয়ে করে সন্ধি করে তৈরি করা হয়েছে, এবং 12 জন সেই বন্ধু ছিল, 12 জন ব্রাহ্মণ, এবং এটা সূত্রপাত হয়েছিল হুগলির গুপ্তিপাড়ায়। এটাই প্রথম বারোয়ারি পুজোর সূত্রপাত বলা যায়। এরপরে আরো প্রচুর বারোয়ারি পুজো হয়। 1910 সালে ভবানীপুরের সনাতন ধর্ম সাহিনী, এই যে সভা, এরা প্রথম অর্গানাইজ করে আবার বারোয়ারি পুজো। কলকাতার কথা বলছি, এটা একটু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে যে এটা কিন্তু আমি
বারোয়ারি পুজো পশ্চিমবঙ্গের কথা বলছি, কারণ এটা গুপ্তিপাড়া হুগলিতে। কলকাতার কথা যদি বলি, প্রথম বারোয়ারি পুজো 1910 সালে ভবানীপুরে সনাতন ধর্ম সাহিনী সভা করে। এরপরে প্রচুর বারোয়ারি পুজো হয়। 1911 সালে হাতিবাগান এবং শ্যামপুকুরে হয় দুটো পুজো, যেটাকে চাঁদা তুলে করা হয়েছিল। 1913 সালে শিকদার বাগান শ্যামবাজারের পুজো। 1919 সালে বাগবাজার লেবু বাগানের পুজো, লেবু বাগানের পুজো। এবং এইটা কিন্তু বর্তমানে বাগবাজার সার্বজনীন নামে বিখ্যাত। আশা করি তোমরা প্রত্যেকবারই অনেকেই দেখতে যাও, অনেকেই দেখতে যাবে এবার। 1926 সালে সিমলা ব্যায়াম সমিতি, এটা কোথায়? এটা হচ্ছে বিবেকানন্দর বাড়ির একদম পাশে, আমাদের স্বামীজির বাড়ির একদম পাশে এই সিমলা ব্যায়াম সমিতি। এরপরে যদি বলি যে স্বদেশী আন্দোলন ও পূজার কথা বলা হয়, 1927 সালে খিদিরপুরে প্রথম সনাতনী খিদিরপুরে সর্বজনীন পুজো হয়। এখানে বারিন ঘোষ এই পুজোটা করেন এবং ওনাকে ইন্সপিরেশন দিয়েছিলেন বা ওনাকে আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন বলা হয় সুভাষচন্দ্র বোস, আমাদের নেতাজি। এই পুজোর মঞ্চে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ছক কষা হতো। কিরকম ভাবে? বলা হয় কাশী বোস লেনে বিপ্লবীরা পুজোর আসরে বসে কৌশল তৈরি করতেন। বলা হতো যে 10 থেকে 15 জন ওখানে পুরোহিত থাকতেন, কিন্তু পুরোহিতদের মধ্যে একজন অরিজিনাল এবং বাকি সবাই হচ্ছে বিপ্লবী থাকতেন। তারা ওখানে বসে পুজোর মঞ্চে বসে প্ল্যান করতো। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিটিশরাও বুঝতে পারতো যে এখানে প্ল্যান হচ্ছে, কিন্তু তাদের অতটা সাহস থাকতো না যে ওখানে পুজোর মঞ্চে উঠে কাউকে ধরে নিয়ে আসবে, তাও পুরোহিত, কারণ এটা দেশীয় ভাবাবেগেও মারাত্মক রকমের হ্যাম্পার হতো। কিন্তু প্রত্যেকবার কিন্তু এই পুজোর শেষে বারিন ঘোষকে থানায় ছুটতে হতো এবং সেখানে গিয়ে কিন্তু অনেক রকম কাঠখড় পড়াতে হতো। এটা কিন্তু জেলও হতো না বহুবার। তো যাই হোক, মানে এইটা কিন্তু স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িত যে পুজোর ইতিহাস, সেটাও আমি শেয়ার করলাম। স্বাধীনতার পরে পুজো আস্তে আস্তে সাধারণ মানুষের পুজো হয়ে উঠেছে, সবাই তার সঙ্গে পার্টিসিপেট করে। ইভেন জমিদার বাড়িতেও যে পুজোগুলো হয়, সাবেকি পুজো, সেখানেও কিন্তু সবাই পার্টিসিপেট করে। থিম পুজো এসছে আস্তে আস্তে, কিন্তু এই থিম পুজোর ব্যাপারটায় যদি আসি, থিম পুজো কিন্তু অনেক পরে এসছে। 1985 সালে প্রথম থিম পুজো আসে এবং এটা কি এশিয়ান পেইন্টস করে, শারদ সম্মান, এশিয়ান পেইন্টস শারদ সম্মান দেওয়া শুরু করে। এবং এর ট্যাগলাইন ছিল শুদ্ধ সূচি শুদ্ধ রুচি, মানে শুদ্ধভাবে পুজো হবে, শুদ্ধ নিয়ম মেনে, শুদ্ধ কালচার মেনে। এই থিম পুজো শুরু কিন্তু হয় একটা নতুন অধ্যায়কে শুরু করে দেয় এবং তারপর থেকে আজকে গিয়ে, আজকে যদি আমি বলি প্রায় 40 বছরের ইতিহাসে থিম পুজোর প্রচন্ড রকমের জাঁকজমক বেড়ে গেছে। এটা আমাকে বলতে হবে না, তোমরা আজকের জেনারেশনে যারা যারা আছো, আমিও আজকের জেনারেশন, আমিও খুব পুরনো নই, বাট তারা কিন্তু এটা সবাই আমরা জানি যে এটা কতটা জাঁকজমকপূর্ণ। আজকের দুর্গাপুজো যদি বলি, সাবেকি থিম, বারোয়ারি, সব রকমের পুজো হয়। সাবেকি হয়, থিম পুজো হয়, বারোয়ারি পুজো হয়, সব রকম হয়, কোনোটাই কম নেই। আর যদি বিশ্বজুড়ে পালনের কথা বলা হয়, আমাদের সারা দেশে যদি বলা হয়, দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে নবরাত্রি পালন হয় কোথাও, কোথাও কোথাও বাটুকাম্মা পুজো পালন হয়, কোথাও কোথাও পান্তুকা নামেও পরিচিত। এবং বর্তমানে কিন্তু আমাদের এই দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে। আশা করি আমি পুরো ইতিহাসটাকে খুব সুন্দরভাবে তোমাদের কাছে পয়েন্ট ওয়াইজ তুলে ধরতে পেরেছি। তোমাদের যদি কোনো এর বাইরেও কোনো জানা ইতিহাস থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমিও তাহলে জানতে পারবো। এবং অবশ্যই যদি মনে হয় যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই সেটাও আমার সঙ্গে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দুর্গাপুজো খুব ভালো করে কাটিও, আনন্দে কাটিও। দেখা হবে পুজোর পরে। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানানো রইল। ধন্যবাদ।